আজকের এই গল্পটি এমন এক মায়ের যিনি বৃদ্ধাশ্রমে থাকেন, কিন্তু কেন থাকেন সেটা জানলে আপনার বুকের ভেতরটা হয়তো একটু কেঁপে উঠবে। বহু বছর পর ছেলে আর বৌমা গাড়ি করে এসে পৌঁছালো বর্ধমানের এক বৃদ্ধাশ্রমে, আশীর্বাদ বৃদ্ধাশ্রমের সামনে। দরজায় টোকা দিতেই ম্যানেজার বাবু বেরিয়ে এলেন। আপনারা কার সঙ্গে দেখা করতে এসেছেন? আপনাদের আগে তো এখানে কখনো দেখিনি। কারা আপনারা? ছেলেটি বলল, আমরা নির্মলা দেবীর ছেলে ও বৌমা, তার সঙ্গে একটু দেখা করতে এসেছি। ম্যানেজার বাবু একটু থমকে বললেন, নির্মলা দেবী? তিনি তো বছরের পর বছর এখানেই আছেন, কিন্তু এতদিনে কেউ একবারের জন্য তো দেখা করতে আসেনি। তিনি নিজেও কখনো ছেলে বৌমার কথা মুখে আনেননি। একটু থেমে বললেন, ঠিক আছে, আপনারা এখানেই বসুন, আমি তাকে ডেকে আনছি। ম্যানেজার বাবু ভেতরে গিয়ে ডাক দিলেন, নির্মলা দেবী, আপনার ছেলে আর বৌমা এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। নির্মলা দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। তারপর ধীরে ধীরে উঠে সামনে এলেন। ছেলে আর বৌমাকে একবার দেখা মাত্রই তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। তোমরা দুজন এখানে কেন এলে? তোমাদের মুখ দেখতেও আমার ইচ্ছা করে না। ছেলে আকাশ তখন মৃদুস্বরে বলল, মা, চলো ভেতরের ঘরে বসে শান্তিতে কথা বলি। তারপর একটু নরম হয়ে বলল, মা, আমরা তোমাকে এই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে যেতে এসেছি, আর কতদিনই বা আমাদের ওপর রাগ করে থাকবে? যা হয়ে গেছে তার জন্য আমরা সত্যিই লজ্জিত। মাফ করো আমাদের, এবার বাড়ি চলো। আবার একটু থেমে বলল, মা জানো, তুমি ঠাকুমা হয়ে গেছো, তোমার একটা নাতি হয়েছে, তাকে তোমার আদর আর আশীর্বাদ থেকে দূরে রেখো না মা, ও তোমাকে ছাড়া অসম্পূর্ণ। বৌমা রূপা হাত জোড়ো করে বললেন, মা, আমাদেরও আপনাকে ভীষণ দরকার, আর আপনার নাতিরও ঠাকুমার ভালোবাসা দরকার। কিন্তু নির্মলা দেবী রাগে ফুলে উঠলেন এবং তাদের বৃদ্ধাশ্রম থেকে চলে যেতে বললেন। আকাশ চুপচাপ ফিরে গেল, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সে আবার এলো, এবার একা। মা, যদি কোনো ভুল হয়ে থাকে আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাইছি। এবার নির্মলা দেবীর রাগ চরমে উঠল। উঁচু গলায় বললেন, তুই কি বুঝতে পারছিস না, আমি যখন যেতে চাই না তখন আমার পেছনে কেন পড়ে আছিস? এত জোরে বললেন যে ম্যানেজার বাবু ঘরের বাইরে বসেই সব শুনে ফেললেন। বৃদ্ধাশ্রমের অন্য কর্মীরাও এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, এ আবার রোজ রোজ কিসের নাটক? ম্যানেজার বাবু বললেন, এটা নির্মলা দেবীর ছেলে, রোজ মাকে নিয়ে যেতে আসে, কিন্তু নির্মলা দেবী প্রতিবারই বারণ করে দেন। বুঝতে পারছি না কেন। দুনিয়া বলে ছেলেদের মন বদলে যায়, কিন্তু এখানে তো মাই মানছেন না। ছেলে বারবার আসছে, মা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। সবাই অবাক হয়ে দেখল, আকাশ মাথা নিচু করে একাই ফিরে গেল। বাড়ি পৌঁছাতেই বৌমা রূপা জিজ্ঞাসা করল, কি হলো, মা এলেন? না, আজও মানলেন না। রূপা মুখ বাঁকিয়ে বলল, আমি তো জানতামই মা আসবেন না, তুমি জেদ ধরেছিলে যে মাকে মানিয়ে আনবে। আকাশ বলল, রূপা, মা আমাদের উপর খুব রাগ করে আছেন, একটু সময় দাও। একজন মা তার ছেলের ওপর কতদিনই বা রাগ করে থাকতে পারেন? দেখো, তিনি একদিন ঠিকই আসবেন। এদিকে বৃদ্ধাশ্রমের ম্যানেজার একদিন নির্মলা দেবীর কাছে গেলেন। আপনি কি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি? করো। যে ছেলেটা রোজ আসে সে কি আপনার ছেলে? হ্যাঁ। ম্যানেজার বাবু এবার একটু ভেবে বললেন, এরকম ছেলে ভগবান সবাইকে দেন না। আপনি কত ভাগ্যবতী যে আপনার ছেলে এত দূর থেকে রোজ আসে আপনাকে নিয়ে যেতে। এই বৃদ্ধাশ্রমে এমন অনেক মা আছেন যাদের ছেলেরা একবার উকি পর্যন্ত মারেনি। নির্মলা দেবী কোনো উত্তর দিলেন না, শুধু কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ, আমি খুব ভাগ্যবতী। এক সপ্তাহ পর আকাশ এবার তার ছোট্ট ছেলেকে কোলে নিয়ে এলো। মা, এবার তোমার নাতিকে এনেছি, ওর মুখের দিকে তাকিয়ে হলেও বাড়ি চলো। নির্মলা দেবী রুদ্ধ কণ্ঠে বললেন, আমার নাতির মিথ্যা দিব্যি দিস না আমাকে, তোরা এখান থেকে চলে যা, তোদের আমার কোনো দরকার নেই। ঠিক সেই সময় ম্যানেজার বাবু এসে ঘরে ঢুকলেন। ভাই, যখন মা যেতে চাইছেন না তখন তাকে জোর করছেন কেন? রোজ রোজ বৃদ্ধাশ্রমে এসে এই নাটক কেন করছেন?
আকাশ তেজের সঙ্গে বলল, উনি আমার মা, আমি চাই না মা বৃদ্ধাশ্রমে থাকুক, আপনি মাঝখানে পড়বেন না। নির্মলা দেবী তখন বললেন, 1000 বার বলছি আমি বাড়ি যাব না, তোমরা কেন বুঝতে পারছো না, চলে যাও এখান থেকে। মায়ের কঠোর গলা শুনে আকাশ আর রূপা বিরক্ত হয়ে চলে গেল। এবার ম্যানেজার বাবু আর চুপ থাকতে পারলেন না। এত বছর এই বৃদ্ধাশ্রমে কাজ করছি, কিন্তু এমন কখনো দেখিনি, আপনি কেন যাচ্ছেন না বলবেন আমাকে। নির্মলা দেবী ধীরে ধীরে তার অতীতের কথা তখন বলতে শুরু করলো। কথাটা সেই সময়ের যখন আকাশের বিয়ে হয়েছে মাত্র 2 বছর। ওরা তখন কলকাতায় একটা ফ্ল্যাটে ভাড়া থাকতো, আর আমি আর আমার স্বামী মনোহরবাবু বর্ধমানের আমাদের ভিটে সুখেই ছিলাম। একদিন রূপা রান্নাঘরে থালা বাসন ঠোকাঠুকি করে রাগ দেখাচ্ছিল। আকাশ অফিসে যাওয়ার আগে বলল, রূপা এত রাগ কিসের, পরিষ্কার করে বলো। রূপা বলল, কতবার বলেছি মা বাবার কাছ থেকে গ্রামের বাড়ি আর জমি বিক্রি করিয়ে নাও, তোমার বেতনে কলকাতায় চলে না, অর্ধেক টাকা তো ভাড়াতেই চলে যায়, বাকি অর্ধেক সংসারে, নিজের একটা ফ্ল্যাট না হলে এভাবে কিভাবে দিন কাটাবো। আকাশ বলল, তুমিও কি কম খরচ করো, সই সাথীদের দেখা দেখি দামি কাপড়, মেকআপ, বাড়িতে কাজের মাসি, আমরা তো মাত্র 2 জন, একটু হাত গুটিয়ে চললে তো টাকা জমতো। রূপা বলল, তোমার বেতনে কলকাতার ফ্ল্যাট কেনা সম্ভব না, তোমার মা বাবার কাছ থেকে জমি বিক্রি করাতেই হবে। একদিন রূপা রীতিমতো হুমকি দিল, যদি মা বাবাকে জমি বেচাতে না বলো তাহলে আমি সংসার ছেড়ে দেব, তারপর মাসে মাসে ভরণ পোষণ দিতে থেকো। আকাশ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে আকাশ বলল, ঠিক আছে রূপা, একটা ব্যবস্থা আমি করছি, পুজোর ছুটিতে গ্রামে যাই। রূপা আর আকাশ গ্রামে এলে আমি তাদের দেখে মহা খুশি। বৌমা ঘরে পা দিয়েই কাজের মাসিকে ছুটি দিয়ে দিল। বলল, মা, যখন বাড়ির বৌমা আছে তখন আপনাদের আলাদা কাউকে লাগবে না। আমি বললাম, বৌমা এত দূর থেকে এসেছো, একটু বিশ্রাম নাও। কিন্তু রূপা শুনল না। রান্নাঘরে ঢুকে মা বাবার পছন্দের জলখাবার বানিয়ে খাওয়ালো, কাপড় কাচলো, ঘর পরিষ্কার করলো, দিনভর হাসি মুখে কাজ করলো। আমি ভাবলাম, শহুরে মেয়ে হয়েও কতটা সহজ সরল, একটা মেয়ের চেয়েও বেশি আদর করছে। রাতে মনোহরবাবুর পায়ে তেল মালিশ না করা পর্যন্ত সে ঘুমোতো না। আমি বলতাম, বৌমা তুমি ক্লান্ত, গিয়ে শুয়ে পড়ো। সে বলতো, না মা, মা বাবার চরণে ভগবান থাকেন, আপনাদের আশীর্বাদই আমার সম্পদ। আর মিষ্টি মিষ্টি কথার ফাঁকে আমাদের জমি, গয়না, সঞ্চয় সব কিছুর খোঁজ নিয়ে নিল। রাতে মনোহরবাবু আমাকে বললেন, দেখলে বড়লোকের মেয়ে হয়েও কতটা অমায়িক, সাক্ষাৎ লক্ষ্মী। আমিও বললাম, হ্যাঁ, আমাদের আকাশও আগের চেয়ে অনেক বেশি সংস্কারী হয়ে উঠেছে। একদিন সকালে পাড়ায় রমেশ কাকা বেড়াতে এলেন। রূপা হাসি মুখে বলল, আসুন রমেশ কাকা, বসুন, চা নেবেন নাকি লস্যি, পেঁয়াজি ভেজে দেব। রমেশ কাকা মনোহরবাবুকে বললেন, মনোহর, তোর বৌমা তো সত্যিকারের সোনার মেয়ে, শহরে পড়াশোনা করা মেয়ে, তবুও বড়দের কত সম্মান করে। মনোহরবাবুর বুক গর্বে ভরে গেল। সারা গ্রামে মাথা উঁচু করে চলতেন। সেসব দেখে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম, ছেলে বৌমার সঙ্গে শহরে গিয়ে থাকব। একদিন মনোহরবাবু আকাশকে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার ভাড়ার ফ্ল্যাটে কটা ঘর? আকাশ বলল, বাবা, মাত্র 2টো ঘর, একটা শোয়ার ঘর, একটা রান্নাঘর, একটা ছোট্ট স্টোর রুম আছে, তাতেও অতিথি এলে অসুবিধেই হয়। এখন আমরা 2 জন আছি বলে চলছে, কিন্তু সংসার বাড়লে আরও সমস্যা হবে। শহরে ভাড়াও তো কম না, অর্ধেক বেতনই চলে যায়। মনোহরবাবু বললেন, তাহলে আমি ভাবছি গ্রামের বাড়ি আর জমিটা বেচে দেই, তোমাদের সঙ্গে শহরে গিয়েই থাকি, একসাথে সবাই মিলে থাকলে ভালোই লাগবে। আকাশের মনের কথা বাবা নিজেই বলে দিলেন। সে তো আনন্দে ভেতরে ভেতরে লাফিয়ে উঠল। বাবা, আপনি একদম ঠিক বলেছেন, জমিটাও বেচে দিন, আমি এখনই ভালো ক্রেতা খুঁজে দেখি। মনোহরবাবু বললেন, জমি বেচতে মন চায় না রে, তবুও তুই যখন বলছিস। কিছুদিন পর মনোহরবাবু বাড়ি আর জমিটা বেচে দিলেন। আমরা ছেলে আর বৌমার সঙ্গে কলকাতায় চলে এলাম। নতুন ফ্ল্যাট কিনে উঠলাম। প্রথম কদিন রূপা মন দিয়ে শ্বশুর শাশুড়ির সেবা করল। একদিন মনোহরবাবু লিফটে না গিয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন। গ্রামে কখনো লিফট দেখেননি তো।
সিঁড়িতে পা পিছলে দড়াম করে পড়ে গেলেন। মাথায় হাতে পায়ে খুব চোট লাগলো, প্রচুর রক্ত পড়ল। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, পায়ে ফ্র্যাকচার ধরা পড়ল। বাড়ি ফিরে বিছানায় পড়ে থাকলেন। আর তখন থেকেই রূপার আসল রং বেরিয়ে পড়তে লাগলো। সে নিজের সুখের জন্য এই ফ্ল্যাট চেয়েছিল, বুড়োপুরি সেবা করতে নয়। তাই নিজের বান্ধবীদের সঙ্গে কিটি পার্টি, শপিং, সিনেমা এই নিয়েই থাকতো। কখনো কখনো সারা রাত বাড়িই ফিরত না। ঘরের সব কাজ আমার উপরে এসে পড়ল। আমার শ্বাসের অসুখ ছিল, কিন্তু হাঁফাতে হাঁফাতে ঘর ঝাটপাট করতাম, বাসন মাজতাম, রান্না করতাম, আর মনোহর বাবুরও সেবা করতাম। রূপা ঘরে থাকলে বাহানা দিত, মা মাথা ব্যথা করছে, আটা মেখে দিন, মা পায়ে ব্যথা, একটু মালিশ করুন। সারাদিন কোনো না কোনো ছুতো। আর আকাশও তখন রূপারই পক্ষ নিত। একদিন রূপা রান্না করে মনোহর বাবুকে খাবার দিল। তিনি বললেন, বৌমা একটু নুন আর তেলটা কম দিও, আমার প্রেশারের সমস্যা আছে। রূপা রেগে গিয়ে বলল, বাবা রান্না করা তো আমার পক্ষে অনেক, এত চাহিদা থাকলে নিজেই করুন। এরপর থেকে সে রান্নাটাই ছেড়ে দিল। নিজে হোটেল থেকে পিৎজা, বার্গার অর্ডার করত। আমাদের একটু খাবার দেওয়ার কথা তো তার মনেই থাকতো না। বাইরের তেল মশলার খাবার মনোহরবাবুর শরীরে ঠিক সহ্য হতো না। আমি কখনো চা করতে রান্নাঘরে গেলে রূপা আগেই দুধ ছড়িয়ে রাখতো। কখনো কখনো রান্নাঘরে চাল ডালও থাকতো না। সে সব টাকাই বিলাসিতায় উড়িয়ে দিত। রূপা শাল, পনির, নান খেত হোটেল থেকে, আর আমি শুকনো রুটি আর আচার দিয়ে কোনো রকমে খেতাম। কখনো আমি এতটাই ক্লান্ত থাকতাম যে একটু জল খেয়ে শুয়ে পড়তাম, কিন্তু মনোহরবাবুকে ক্ষুধার্ত দেখলে বুকটা ফেটে যেত। আকাশ বলতো, মা শাশুড়ি বৌমার পর্যায়ে আমি আর নেই। কিন্তু মনোহরবাবু নিজেই ভাবতেন, এ কি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম। তার এক বন্ধু আগেই বলেছিলেন, মনোহর জমি জমা দিও, সঙ্গে থেকো, কিন্তু নিজের জন্য কিছু রেখে যাও। আজকাল কাগজে পড়ি, ছেলেরা মাকে রেল স্টেশনে ফেলে যায়, তীর্থের নামে গঙ্গার ধারে ছেড়ে আসে। তখন সে কথায় কান দেয়নি। ধীরে ধীরে ঠিকমতো খাবার না পেয়ে মনোহরবাবুর শরীর ভাঙতে লাগলো। একদিন আমি বললাম, আকাশ বাবার ওষুধ শেষ হয়ে গেছে, এনে দে, তার শরীর খারাপ হচ্ছে। নেশায় চুর রূপা উত্তর দিল, মা উপার্জন কিছু নেই, আবার রোজ ওষুধেরও লিস্ট। এই বাড়ি কিনেছি আমাদের সুখের জন্য, বুড়ো বুড়ি সেবাশ্রম বানাতে না। আমি বললাম, বৌমা এই বাড়ি আমাদের পয়সায় কেনা। রূপা হেসে বলল, বাবা রেজিস্ট্রির দিন আকাশ চুপি চুপি আপনাকে দিয়ে সই করিয়েছিল, আর মাকে অন্য একটা কাগজে সই করিয়েছিল। ওই উকিল আকাশেরই বন্ধু। আপনারা ভাবলেন ছেলে বৌমা ভালো, তাই কাগজ পড়ার কষ্টও করেননি। বাড়ির দলিলটা দেখুন আর এখান থেকে চলে যান। সেই রাতে মনোহরবাবু সারা রাত এই কথা ভাবতে ভাবতে কষ্ট পেলেন। পরদিন সকালে আমি পাশের বাড়ি থেকে একটু দুধ এনে চা বানাতে গিয়ে দেখি তিনি আর নেই। আমার সংসার ভেঙে গেল। চেঁচিয়ে কাঁদলাম। তারপর একটা পাথরের মতো ঘরে পড়ে রইলাম। আকাশ কোনো রকমে বাবার শেষকৃত্য সেরে হাত ঝাড়া দিল। বাবার শেষকৃত্যের পরেই রূপা এসে বলল, মা শোক পালন শেষ, ঘরে অনেক কাজ জমে আছে, পড়ে থাকলে বাবা তো আর ফিরে আসবেন না। দীপাবলি আসছে, এই নিন ঝাঁটা, উঠে পড়ুন। রান্নাঘরে বাসনও জমে আছে, সেটাও সেরে নিন। আমার বান্ধবীরা আসছে, তাই মুখটা একটু স্বাভাবিক করুন। আমি 2 দিন ধরে ঠিকমতো খাইনি, তবু উঠে কাজ করলাম। সবাইকে রান্না করে খাওয়ানোর পর নিজে খেতে বসতেই রূপা বলল, মা শোক পালন করতে করতে গরম খাবারও খাচ্ছেন। সেই কথায় আমার খিদেটাও মরে গেল। একটা রুটির জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। এই অবস্থা দেখে এক রাতে আমি চুপ করে বৃদ্ধাশ্রমে চলে এলাম। কারণ ওই বাড়িতে আমি নিজের মায়ের বৌমা নই, ছিলাম একজন বিনা পারিশ্রমিকের ভৃত্য। ছেলে বৌমা সব জমি জায়গা গহনা কেড়ে নিয়ে আমাকে কাঙাল বানিয়ে দিয়েছিল। বৃদ্ধাশ্রমে আসার পর মাসের পর মাস কেউ খোঁজ নেয়নি। তারপর যখন রূপার ছেলে হলো আর সে বারবার অসুস্থ থাকতে লাগলো, তখন তাদের বিনামূল্যে একজন সেবিকা দরকার হলো। ভৃত্যের জন্য পয়সা দিতে ইচ্ছা নেই ছেলের। এখন ছেলেকে নিজে সামলাতে পারে না, তাই এখন মাকে মনে পড়েছে। ম্যানেজার বাবু নির্মলা দেবীর সামনে চোখের জল লুকোতে পারলেন না।
তিনি বললেন, প্রথমে আমি ভেবেছিলাম আপনি কেমন মা যে ছেলের ভালোবাসা বুঝতে পারছেন না, কিন্তু এখন বুঝলাম ছেলে এতটা নিচে নামতে পারে আমি কল্পনাও করিনি। ঠিক সেই সময় আকাশ আর রূপা আবার বৃদ্ধাশ্রমে এলো। এবার ম্যানেজার বাবু পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিলেন। বন্ধুরা, নির্মলা দেবী বৃদ্ধাশ্রম ছেড়ে ছেলের বাড়ি না গিয়ে কি ঠিক করেছিলেন নাকি ভুল? আপনারা মতামত কমেন্টে জানান। আর এই গল্প থেকে আমরা সবাই একটাই শিক্ষা নিই, বৃদ্ধ বয়সের জন্য নিজের একটু সঞ্চয় রাখুন। ছেলে বৌমার প্রেমে অন্ধ হয়ে সব দিয়ে দেবেন না। আর ছেলে বৌমারাও মনে রাখবেন, মা বাবার ভালোবাসার সুযোগ নেবেন না। এই পাপের বোঝা একদিন আপনার নিজের ঘাড়েই ফিরে আসবে। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আগামী দিন আবার এক নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।